কিভাবে খুন করা হলো পিকনিক গার্ডেনের ওই যুবককে, কেন খুন করা হলো, পার্ক স্ট্রিটের হোটেল কাণ্ডে আর কি আপডেট রয়েছে দেবস্মিতা? একদম পাপিয়া, ঠিক যে কথা তুমি বলছিলে, কিভাবে খুন করা হলো পিকনিক গার্ডেনের ওই যুবককে। পুলিশ যেটা সন্দেহ করছে, অর্থাৎ পুলিশ সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, 800 টাকা দিয়ে একেবারে হোটেলের রুম ভাড়া নেওয়া হয়েছিল এবং তারপরে পিকনিক গার্ডেনের যুবককে খুন করে উধাও হয়ে যায় আততায়ীরা। নিহতের কাছ থেকে দাদার আধার কার্ড দেখিয়ে রুম ভাড়া নেওয়া হয়েছিল। পুলিশ কি সন্দেহ করছে, কিভাবে খুন করা হলো, আরো তথ্য আমরা জানবো। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, দেখো একেবারে কিভাবে খুন করা হলো সেই প্রশ্ন তোমাকে উত্তর দিই। সেটা হচ্ছে যে একেবারে ময়নাতদন্তে উঠে এসছে যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এই রাহুল লালকে। এবং সেক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে হোটেলের মধ্যে, পার্ক স্ট্রিটের যে হোটেলের মধ্যে থেকে দেহ উদ্ধার হয় একবারে বক্স খাটের ভেতর থেকে, সেই হোটেলের যে বেডশিট ছিল সেই বেডশিট গলার মধ্যে পেঁচিয়ে রাহুলকে শ্বাসরোধ করে খুন করা হয় এবং তারপর আততায়ীরা প্রমাণ লোপাটের জন্য সেই বেডশিট নিয়ে চলে যায়। এবং যেমনটা তদন্তকারী জানতে পেরেছেন যে গত পরশুদিন বিকেল 5টার সময় প্রথমে 3 জন আসে, কয়েক ঘন্টার জন্য রুম ভাড়া নেয় এবং সেক্ষেত্রে কিন্তু 2 জন থাকবে বলে রুম ভাড়া নেয় এবং তারা 800 টাকার বিনিময়ে এই রুমে তারা চেক ইন করে বিকেল 5টার সময়। এবং সেই 800 টাকা মিটিয়ে রাত্রেবেলা 2 জন কিন্তু বেরিয়ে যায় হোটেল থেকে। কিন্তু এক্ষেত্রে কয়েকটা জায়গায় তোমায় বলবো যে প্রথমে 2 জন মিলে আসে হোটেলটি ভাড়া নেওয়ার জন্য। সেই 2 জনের মধ্যে একজন রাহুল লাল যে খুন হয়েছে তার আধার কার্ড ছিল না, তার দাদার যে আধার কার্ড সেটা ব্যবহার করা হয়েছিল ব্রায়ান লালের। এবং পাশাপাশি আরও এক অভিযুক্ত যে তার সঙ্গী, যার খোঁজ চলছে, তার একটা অন্য রাজ্যের আধার কার্ড সেটা কিন্তু দেওয়া হয়েছে, সেটা আদৌ ঠিক কি না পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত নয়। অন্যদিকে এই 2 জন যখন চেক ইন করে তখন তাদের সাথে দেখা করার জন্য আরও একজন এসেছিল এই বিকেল 5টা নাগাদ। সেই ব্যক্তি কিছুক্ষণ পর বেরিয়ে যায় এবং তারপর রাত্রি 11টা 20 নাগাদ সে আবার ফিরে আসে। আসার পরে হোটেলের মধ্যে 3 জন থাকে, অর্থাৎ সেই জায়গায় কিন্তু 2 জন মিলে তারা বেরিয়ে যায়। অপর ব্যক্তি রাহুলকে নৃশংসভাবে খুন করা হয়, খুন করে হাড়হিম হত্যাকাণ্ড। এবং খুনের পরে বক্স খাটের মধ্যে দেহ রেখে দিয়ে তারা সমস্ত কিছু ঘর থেকে, সেটা হচ্ছে যেমন তারা মদ্যপান করেছিল সেই মদের বোতল থেকে শুরু করে সিগারেট খায়, তার বার্ড, সেই সবটা একেবারে নিয়ে তারা বেরিয়ে চলে যায়। এক্ষেত্রে পুলিশ মনে করছেন গোটা ঘটনাটা পূর্ব পরিকল্পনা মাফিক এবং পরিকল্পনা অনুযায়ী কিন্তু হোটেলে নিয়ে আসা হয়েছিল রাহুলকে এবং সেই পরিকল্পনা অনুযায়ী রাহুলের দাদার একেবারে আধার কার্ড সেটা জমা দেওয়া হয়েছিল। এবং ইতিমধ্যে পুলিশের একটি টিম তারা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে আজকে। এবং যেটা মনে করছে আততায়ীরা এই খুনের পর এই 2 সঙ্গী তারা কিন্তু ভিন রাজ্যে পালিয়ে গেছে। একদিকে পার্ক স্ট্রিট থানা, অন্যদিকে লালবাজার গোয়েন্দা বিভাগ, তারা যৌথভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করে জানার চেষ্টা করছে অভিযুক্তরা কোথায় রয়েছে। অভিযুক্তদের নাগাল পেলে কিন্তু স্পষ্ট হবে খুনের মোটিভ বা কারণ সম্পর্কে। দেবস্মিতা, একদম পার্থ, অর্থাৎ পিকনিক গার্ডেনের যুবক রাহুল লালকে গলায় বিছানার চাদর পেঁচিয়ে খুন করা হয় এবং সেই চাদর নিয়েই উধাও হয়ে যান আততায়ীরা। যাকে খুন করা হয়েছে অর্থাৎ রাহুল লালের ভাই কি বলছে শোনো। তোমার নাম কি ব্রায়ান? তোমার আধার কার্ড ব্যবহার করা হয়েছিল? হ্যাঁ। কি হয়েছিল? পুলিশ কি বল? पुलिस की अभी जो है नहीं देखें, अभी जो है ये हालत में नहीं है बात करने के लिए। ब्रायन, तुम्हारे साथ पुलिस कुछ बात किया? नहीं अभी कुछ बात नहीं हुआ है। अच्छा, उसका आधार कार्ड उसका आधार कार्ड यूज हुआ है, ठीक है, बट वो जो है अभी पुलिस ही देखेगा, इन्वेस्टिगेशन वो कर रहे हैं वो लोग। उसका बॉडी का कंडीशन अभी प्रॉपर नहीं है। वी नीड टू गो टू कालीघाट और उसका जो भी विजुअल्स है उसका मॉम करने वाला है। एक चीज़, ब्रायन और उसके भाई का एक एड्रेस उड़ीसा पे मिला है, ऐसा कोई एड्रेस है? ऐसा कोई भी एड्रेस नहीं है, वो हम लोग बाद में देखेगा। पहले हमको पुलिस से जानकारी करने दो। फर्स्ट ही हैज़ टू बी सरेंडर्ड। वो आया है सरेंडर होने के लिए, पुलिस के सरेंडर। यस, कि जो है हम ये चीज़ नहीं किया है, इट इज़ नॉट माई फॉल्ट। আপনি কি সারেন্ডার করবেন? পার্ক স্ট্রিট থানা? यस। सो পুলিশ কি যোগাযোগ করেছিল? আমি বুঝেছি, পুলিশ কি যোগাযোগ করেছিল? यस, दैट इज व्हाट। আপনি কি পুলিশকে সহযোগিতা করবেন, কোঅপারেট করবেন? यस, कोऑपरेट करेगा, वो कोऑपरेट करेगा। আচ্ছা, আরেকটা হচ্ছে এই আধার কার্ডটা যে নিয়েছিল ভাই, আপনি কি জানতেন? এর আগে কখনো নিয়েছিল আধার কার্ড? नहीं, छोड़ दिए, अभी के लिए छोड़ दिए। পুলিশ যেটা মনে করছে যে পিকনিক গার্ডেনের ওই যুবককে পরিকল্পনা করেই খুন করা হয়েছে, কিন্তু খুনের কারণ কি, মোটিভ সম্পর্কে কি কিছু জানা যাচ্ছে? আমাদের অপর প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত,
দেখো, প্রায় 24 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত খুনের মোটিভ জানা সম্ভব হচ্ছে না। পরিবারের যারা সদস্যরা রয়েছে, তার মা এবং তার যে মামা অর্থাৎ রাহুল লালের মা, তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তারা তাদেরকে চিনতেন কিনা। তারা কিন্তু পরিষ্কার বলছেন যে এই দুজনকে তারা চিনতেন না, তবে এটাও তারা কিন্তু পুলিশকে জানিয়েছিলেন যে এরা কিন্তু ভিন রাজ্যের বাসিন্দা। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে দুজনকে সিসিটিভিতে দেখা গেছে তাদের কিন্তু অনেকটাই ফ্যামিলিয়ার দেখা গেছে রাহুলের সাথে, অর্থাৎ কোনোভাবে তার সাথে জোর জবরদস্তি করা হয়নি। তারা কিন্তু একেবারে বন্ধুত্বের মতনই তারা ভেতরে গিয়েছিলেন। এবং তার সাথে এই যে রাহুল, তার একটা পুরনো হিস্ট্রি বা পুরনো একটা অতীত রয়েছে। দুবার পার্কস্ট্রিট থানা তাকে গ্রেফতার করেছিল চুরির মামলাতে। ফলত সেই ব্যক্তিগত তার যে অতীত রয়েছে সেখান থেকেও এই খুনের ঘটনা কিনা, অর্থাৎ কোনো বখরাজনিত কোনো কারণে এই খুন কিনা, এটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যাপারে কোনো কংক্রিট রিজন বা কোনো কংক্রিট কারণ তদন্তকারীরা কিন্তু জানতে পারেননি। এবং ইতিমধ্যে ভিন রাজ্যে পুলিশের টিম গিয়েছে, কারণ একটি আধার কার্ড যেটা ব্যবহার করা হয়েছিল, যেটি ভুয়ো বলে মনে করা হচ্ছে, তার কিন্তু একটি ঠিকানা ভুবনেশ্বরে রয়েছে বা উড়িষ্যাতে রয়েছে। ফলত সেখানে পুলিশের নির্দিষ্ট টিম গেছে এবং তারা যাবতীয় বিষয় খতিয়ে দেখতে চাইছেন। এবং এখনো পর্যন্ত রাহুলের ফোন বা কিছু পাওয়া যায়নি, তা কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই তদন্তে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলত সব মিলিয়ে 24 ঘন্টা পেরিয়ে গেলেও, দুজনকে শনাক্ত করা গেলেও এখনো পর্যন্ত মোটিভ বা কি কারণ এই খুনের নেপথ্যে সেটা কিন্তু অধরা বা অন্ধকারে রয়েছে পুলিশ। ধন্যবাদ সুকান্ত। আসছি পরের খবরে। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হলো। 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পশ্চিম বর্ধমানে তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। আসানসোলের জুবলি মোড় থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত তাহসিন আহমেদ। টাকা দ্বিগুণের লোভ দেখিয়ে প্রায় 3,500 পরিবারকে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আরো কি তথ্য উঠে আসছে? কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৌশিক, দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রায় 350 কোটি টাকার যে আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে তৃণমূল নেতা, তৃণমূলের মাইনরিটি সেলের প্রাক্তন সহসভাপতি যে শাকিল আহমেদের ছেলে তহসিন আহমেদ এবং তার আরেক ভাই মহসিন আহমেদ, এই দুজনের নামে। এবং এই মর্মে পুলিশ একটা মামলা রুজু করে যেখানে অভিযোগের ভিত্তিতে একজন আমানতকারী, তার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটা মামলা রুজু করে এবং সেখানে শাকিল আহমেদ, তহসিন আহমেদ এবং মহসিন আহমেদ এই তিনজনকে অভিযুক্ত করা হয়। তারপরই পুলিশ একটা টিম গঠন করে তার তল্লাশি শুরু করে এবং যেটা ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস জানাচ্ছেন যে আজকে দুপুরবেলায় যে জুবিলি মোড় বলে একটা জায়গা রয়েছে আসানসোল নর্থ থানার আন্ডারে, এবং সেখান থেকে যে তহসিন আহমেদ যখন পেরিয়ে যাচ্ছিল সেই সময় পুলিশ তাকে ইন্টারসেপ্ট করে এবং তাকে তাড়া করে ধরে। ধরার পরই আজ পুলিশরা স্বীকার করেছে যে হ্যাঁ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল তাকে কোর্ট প্রোডাকশন করে তাকে আবার রিমান্ডে নিয়ে বাকি দুজন যে রয়েছে, যে শাকিল আহমেদ এবং মহসিন আহমেদ, তাদেরও খোঁজ চালাবে পুলিশ। এবং একইভাবে ওই টাকা কোথায় রাখা হয়েছে বা লগ্নি করা হয়েছে সেগুলোরও খোঁজ খবর লাগাবে পুলিশ। দেবস্মিতা, ধন্যবাদ কৌশিক। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ। 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই অভিযোগ যখন সামনে আসে তারপর তাহসিন আহমেদ কি বলেছিলেন শোনাবো। मैं तहसीन अहमद, सबसे पहले मैं आपसे माजरत चाहता हूं। मेरी बात बहुत तहम्मुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे। পশ্চিম বর্ধমানের তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহসভাপতি শাকিল আহমেদের ছেলে তাহসিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? 350 কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কিছুক্ষণ আগেই তাহসিন আহমেদের বক্তব্য আপনারা শুনলেন, যে ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আসানসোলের জুবিলি মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত তাহসিন আহমেদকে। টাকা দ্বিগুণ করার লোভ দেখিয়েছিলেন তাহসিন আহমেদ এবং সেই লোভ দেখিয়ে প্রায় 3,000 পরিবারকে প্রতারণা করেছেন তিনি, এই অভিযোগ সামনে আসে। আসানসোলে চিটফান্ড প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে তাহসিন আহমেদ। তার বিরুদ্ধে 350 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।
যারা প্রতারিত হয়েছেন তারা ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। 15% পার মান্থ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছে। 5% ক্যাপিটাল, হ্যাঁ 5% ক্যাপিটাল দিয়ে, ঠিক আছে। তো আমরা 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি, আমরা ঠিকই ছিলাম। তারপরে হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে। আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম, বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই। অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম, তারপরে আমরা ঘরে আসলাম, ঘরে বললাম, তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারবো না। আসছি পরের খবরে। একের পর এক সরকারি হাসপাতালে নারী নির্যাতনের অভিযোগ। ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আগেও অভিযুক্ত সাসপেন্ড হয়েছিল, তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল হলো? সরকারি হাসপাতালের ভেতরের লোক আটঘাট বেশি করে জানে। আরজি কর পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশন করে বেসরকারি রক্ষী নিয়োগ হয়। এর আগে থেকে যারা কাজ করছেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি। সরকারি হাসপাতালে কর্মরত সবার পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। প্রত্যেক ভেন্ডার নিযুক্ত কর্মীর রেকর্ড রাখতে হাসপাতালকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর। নবান্নে সরকারি হাসপাতালের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে 5 দফা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ডিউটি করতে হবে। হাসপাতালে বহিরাগত প্রবেশে কড়াকড়ি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সূত্রের খবর। অভিযুক্ত আগেও সাসপেন্ড হয়েছিল, তারপরেও কিভাবে অন্য হাসপাতালে বহাল সেই প্রশ্ন উঠেছে। এসএসকেএমে নাবালিকাকে যৌন নির্যাতন অভিযোগে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী। কি করে নাবালিকাকে পুরুষদের শৌচাগারে নিয়ে গেল অভিযুক্ত? সিসিটিভি বা নজরদারি কেন ছিল না? প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর সূত্রের খবর। কেন চুক্তিভিত্তিক এই কর্মীদের অতীত অপরাধের দায় সরকার নেবে? সরকারি হাসপাতালের নজরদারি নিয়ে প্রশ্ন করেছেন খোদ মুখ্যমন্ত্রী। আজ বিভিন্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে নবান্নে বৈঠক হয়। কলকাতা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অঞ্জন অধিকারী তিনি কি বলেছেন শুনুন। কিছুদিন আগে সরকার তো বেসরকারি যারা সিকিউরিটি আমরা নতুন করে দিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন করেই তাদের নেওয়া হয়েছে। ফলে বেসরকারি এজেন্সিকে সমস্ত সরকারের নির্দেশ মতো আমরা ইনফর্ম করব, যাতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসে সবাই আস্তে আস্তে, এবং সেটার একটা আর্কাইভ যদি রাখা যায় আমাদের কাছে তাদের নাম, তা কোন ভেন্ডার, এগুলো সব আছে। কিন্তু এখন এদেরকেও এই ভাবে আনা যায় কি না একটা সিস্টেমের মধ্যে, সরকারি নিয়ম মোতাবেক এবং সরকারি গাইডলাইন মেনে, সেটাই চেষ্টা হবে যাতে এন্ডোর্স করা যায় বা আইডেন্টিফাই করা যায়, এবং যাতে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া, যে খারাপ লোক আমরা নেব না, এবং আই কার্ড না থাকলে তাকে কনসার্ন ডিপার্টমেন্টে ঢুকতে দেওয়া যাবে না। আর এই সংক্রান্ত লিটিগেশন হলে আমার ফাঁড়ি এবং আমার সিকিউরিটি অফিসার উইল টেক কেয়ার নেসেসারি অ্যাকশন। উলুবেড়িয়া, এসএসকেএম, মোহাম্মদবাজার বিভিন্ন হাসপাতালে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ উঠছে। আর বিভিন্ন হাসপাতালে এই নারী নির্যাতনের অভিযোগ আসার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও অভিযুক্ত সাসপেন্ড হয়েছিল, তাহলে কিভাবে ফের অন্য হাসপাতালে বহাল হলো এই প্রশ্ন উঠে গিয়েছে। বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন সামনে চলে এসছে। সরকারি হাসপাতালে ভেতরের লোক আটঘাট বেশি করে জানে। আরজি কর পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশন করে বেসরকারি রক্ষী নিয়োগ হয়েছিল। এর আগে থেকে যারা কাজ করছেন তাদের কোনো পুলিশ ভেরিফিকেশন হয়নি। সরকারি হাসপাতালে কর্মরত সবার পুলিশ ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রে খবর। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের মুখে সরকারি আধিকারিকরা। প্রয়োজন হচ্ছে কলেজ অটোনমিকে প্রতিষ্ঠা করা এবং সুশাসন। আমরা যদি মনে করি যে আমরা চাই যে থ্রেড কালচারকে নির্মূল করব, তাহলে সত্যিকারের সেই গ্রাউন্ডে যারা কাজ করেন তাদের হাতে ক্ষমতা দেওয়া, এবং যে কথাটা বারবার বলতে চাইছি যে আইনের শাসনটাকে বাস্তবের মাটিতে পরিলক্ষিত বা প্রতিফলিত হতে দিতে হবে। একটা উল্লেখযোগ্য দৃষ্টি স্থাপন করতে হবে, যে এক্সাম্পল সৃষ্টি করতে পারতে হবে। তাহলে অতীতে যে অভিযোগগুলো এসছে তাদের বিরুদ্ধে আপনি কি শাস্তি গ্রহণ করেছেন? যে কোম্পানিগুলো থেকে এই সমস্যাগুলো আসছিল তাদেরকে আপনি ব্ল্যাকলিস্টেড করেছেন, তাদেরকে আপনি ডেকেছেন, তাদেরকে আপনি সাসপেন্ড করেছেন, তাদেরকে আপনি পানিশমেন্ট দিয়েছেন, তাদেরকে আপনি পেনাল্টি দিয়েছেন, কি দিয়েছেন? এই উপর জায়গা থেকে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, ঠিক সেরকম পুলিশ মন্ত্রী, সিপি থেকে শুরু করে যাবতীয় যা স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটাকে কনফিডেন্ট দিতে হবে যে দুষ্কৃতীদের বিরুদ্ধে আমরা, দুষ্কৃতীদের পক্ষে, থ্রেড কালচারের পক্ষে, ধর্ষকদের পক্ষে থাকবো। আর আমি বলবো এই ব্যবস্থাগুলো হচ্ছে না কেন, এগুলো স্রেফ আইওয়াস ছাড়া কিছু নয়। আজকে 12টার সময় একটি উচ্চ পর্যায়ে মিটিং হয়
নবান্নতে মুখ্য সচিবের নেতৃত্বে একটা মিটিং হয়, সেখানে আমরা ভিডিও কনফারেন্সিং অনলাইন তাতে যোগদান করেছিলাম। এমএসভিপি এবং আমি মালদা মেডিকেল পক্ষ থেকে আমরা সেখানে যোগদান করি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে আমরা যোগদান করি এবং সেখান থেকে আমরা ওই সিকিউরিটি এবং ফায়ার অগ্নির বিষয়ে আমরা ওখান থেকে কিছু পরামর্শ ওনারা দেন, কিছু গাইডলাইন্স দেন, সেগুলো আমরা ফলো করবো এবং আমাদের নিজেদের যে সিকিউরিটি ফ্যাসিলিটি আছে সেটা নিয়ে আমরা মনিটরিং করার ব্যাপারে আমরা ওখানে আলোচনা হয়। সিকিউরিটি স্টাফ আছেন, তাদের আইডেন্টি কার্ড তারা থাকবে, তাদের প্রপার ড্রেস কোড থাকবে এবং তারা সঠিক সময়ে কাজ করে এবং এই রোল কলের মাধ্যমে তাদের উপস্থিতি, এই নানি অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়গুলো আমরা আজকে ওখান থেকে উপদেশ পেয়েছি, সে মতো আমরা করবো। একের পর এক নারী নির্যাতনে এবার সরাসরি তৃণমূলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তৃণমূল মানে ধর্ষকদের পার্টি। কামদুনি, কাকদ্বীপ, হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ একের পর এক জায়গায় নারী নির্যাতনের অভিযোগ উঠছে। সরব বিরোধী দলনেতা। তৃণমূল মানে হলো ধর্ষকদের পার্টি। ধর্ষকদের পার্টি বিরাট লম্বা তালিকা, বলতে গেলে শুধু নারী নির্যাতন আর ধর্ষণের উপরে 1 ঘন্টা বেশি সময় চলে যাবে। পার্ক স্ট্রিট, কামদুনি, কাকদ্বীপ, কাটোয়া কোথায় ঘটেনি বলুন? সম্প্রতি যা ঘটেছে কালিয়াগঞ্জ, রাজবংশী পরিবারের মেয়ে ক্লাস 12-এর ধর্ষণ করে খুন করলো, পুকুরে দেহ ভাসলো। নমশূদ্র পরিবার, বাচ্চা মেয়ে 9 বছর 9 ক্লাসের, তাকে জন্মদিনের পার্টিতে ডেকে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের ছেলে ধর্ষণ করলো, গায়ে মদ ঢেলে দিল, বিনা চিকিৎসায় সারা রাত্রি ছটফট করে এই নমশূদ্র তফসিলি পরিবারের বাচ্চা মেয়েটি মারা গেল, পুড়িয়ে দিল শ্মশানে। ডেথ সার্টিফিকেটটা পর্যন্ত নেই। সিবিআই হলো, পঞ্চায়েত মেম্বারের বেটা জেলে, আর মমতা বলল লাভ অ্যাফেয়ার্স, প্রেমের গল্প। এই হলো বাংলার মুখ্যমন্ত্রী। 35 বছরের থেকে এখন অনেক কম, অন্য রাজ্যের থেকে কম। আমরা চাই একটাও যেন না হয়। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। শুভেন্দুবাবু বললেন না তো যে ডবল ইঞ্জিন সরকারগুলোয় কি চলছে? সর্বশেষ গতকাল মহারাষ্ট্রে পুলিশ অফিসার লাগাতার ধর্ষণ করেছে। সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসক সুইসাইড করেছেন হাতের তালুতে, তার সুইসাইড নোট রেখে গেছেন। ওড়িশায় পুরীর সমুদ্র তটে পর্যটক ধর্ষিতা হচ্ছেন। উন্নাও, হাতরাস, গুজরাটের যারা ধর্ষক খুনি তাদের জেল গেট খুলে বিজেপি গভর্নমেন্ট ছেড়ে দিয়েছে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে ফিরিয়ে আনতে হয়েছে। এদিকে গাইঘাটায় আক্রান্ত মহিলা ইঞ্জিনিয়ার ও তার ডাক্তার দাদা, সেই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছে। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত সহ 5 জন গ্রেফতার হলো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। সমীরণ, পুলিশ সূত্রে আর কি জানতে পারছো? গাইঘাটা থেকে বিজয় দাস অর্থাৎ বিজুকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। এর আগে তুমি জানো যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে আজকে বিজয় দাস অর্থাৎ বিজুকে গ্রেফতার করা হলো এবং আগামীকাল তাকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হবে। 22 তারিখ রাত্রিবেলায় ইঞ্জিনিয়ার তরুণী তার বন্ধুর সঙ্গে বাইকে করে, সেই সময় এলাকার কিছু যুবক তাকে টুক্তি করে ইঞ্জিনিয়ার তরুণী মারধর করে এবং তার বন্ধুকে মারধর করা হয় এবং ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসক এবং তাকেও মারধর করা হয় এবং তার বন্ধুও জখম হয়। এই ঘটনায় অভিযোগ। সমীরণ, তোমার কথা স্পষ্ট করে আসছে না, তোমার সঙ্গে অবশ্যই পরবর্তীকালে আমরা যোগাযোগ করব। গাইঘাটায় মহিলা ইঞ্জিনিয়ার এবং তার চিকিৎসক দাদার উপরে হামলা হয়েছিল, সেই ঘটনায় আরও একজন গ্রেপ্তার হয়েছে। মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার হয়েছে 5 জন। কালীপুজোর মধ্যে বাড়ির কাছেই জনবহুল এলাকায় তাদের উপরে হামলা হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের বিরুদ্ধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ করেছিলেন আক্রান্তরা। বাধা দিলে মহিলা ইঞ্জিনিয়ারের দাদা, যিনি চিকিৎসক, তার উপরেও দুষ্কৃতীরা হামলা চালায়। কি অভিযোগ করেছিলেন আক্রান্তরা, শুনুন। কালী পুজোর দিন আমি আর আমার একটা বন্ধু জাস্ট বাইকে করে আমাদের বাড়ি থেকে বেরিয়ে, মানে মামার পাশেই, ওখান থেকে বেরিয়ে জাস্ট বাইকে করে যাচ্ছিলাম। ওখানে 4 জন ছেলে, বাচ্চা, মানে আমাদের থেকে অনেক জুনিয়র, বিচ্ছিরিভাবে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। অ্যান্ড আমার যে ফ্রেন্ড গাড়ি চালাচ্ছিল ওর হাতটা ধরে দাঁড় করিয়ে আমার
মানে গায়ের মধ্যে ঢুকে আসার চেষ্টা করে। আমি আমার দাদাদেরকে ফোন করি, দাদারা আমাকে ওখানে যেয়ে দেখে, মানে আমাকে তত সময় মুখে পাঞ্চ করা হয়ে গেছে অ্যান্ড হাতে বাইট। দাদারা গেলে তাদেরকে প্রত্যেকটা পার্সনকে হেনস্থা করা হয়। আমার দাদার মুখে নাকে ফাটিয়ে মেরে দিয়েছে। আমার আরেকটা দাদার পা অলরেডি ব্রোকেন। হ্যাঁ, ইফ টিচিং ছিল। দেন গায়ের মধ্যে ঢুকে এসে মানে টেনে দাঁড় করিয়ে মিসবিহেভিয়ার করার চেষ্টা চলে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানির অভিযোগ। ইন্দোরে এই ঘটনাটি ঘটেছে। ইন্দোরে মহিলা বিশ্বকাপ চলাকালীন শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। মোটরবাইকে দুই মহিলা অজি ক্রিকেটারের পিছু নেয় এক ব্যক্তি। ওই ব্যক্তি এক মহিলা অজি ক্রিকেটারের শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওঠে। অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে। ক্রিকেটের আন্তর্জাতিক ময়দান, আন্তর্জাতিক খেলা, আইসিসি মহিলা বিশ্বকাপ, সেখানে অস্ট্রেলিয়ার প্লেয়াররা মধ্যপ্রদেশের ইন্দোরে প্রকাশ্য রাস্তায় তাদের সঙ্গে অশালীন আচরণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজ ভারতের মুখে কালি লাগিয়ে দিল। আন্তর্জাতিক দুনিয়ায় ভারতের মাথা हेट করে দিল। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। अगर ऐसा हुआ है तो शर्मनाक है और जिन्होंने भी की है उसको कड़ी से कड़ी कार्रवाई कीजिए। मेरे को अभी आपने बताया, मुझे इसकी जानकारी नहीं थी, पर अगर ऐसा हुआ है तो उनके खिलाफ कड़ी कार्रवाई, जिसने भी किया है उसके खिलाफ कड़ी कार्रवाई होगी, क्योंकि ये देश के सम्मान के बाद। অন্যদিকে বিজেপি রাজ্য মহারাষ্ট্রে পুলিশের হাতে ধর্ষণের শিকার হলেন মহিলা সরকারি চিকিৎসক। তিনি আত্মহত্যা করেছেন। 5 মাসে 4 বার ধর্ষণ করেছে পুলিশ অফিসার। চালানো হয়েছে মানসিক নির্যাতন। হাতের তালুতে সুইসাইড নোট লিখে আত্মঘাতী সরকারি চিকিৎসক। 4 পাতার সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। আমার মৃত্যুর জন্য দায়ী সাব ইন্সপেক্টর গোপন বাদনে। উনি আমাকে ধর্ষণ করেছেন। সুইসাইড নোটে উল্লেখ মৃত মহিলা চিকিৎসকের। ভুয়ো ফিটনেস সার্টিফিকেট দিতে চাপ দিতেন পুলিশ অফিসার বলে সুইসাইড নোটে উল্লেখ। এক সাংসদ এবং তার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধেও চাপ দেওয়ার অভিযোগ করেছেন মৃত চিকিৎসক। সাতারার ফলটন উপজেলা হাসপাতালে কাজ করতেন মহিলা চিকিৎসক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় মোট 21 বার অভিযোগ জানিয়েছিলেন। কোনো অভিযোগেই কাজ হয়নি। অভিযোগ মৃত চিকিৎসকের পরিবারের। চিকিৎসকের মৃত্যুর পর তদন্তে নেমেছে মহারাষ্ট্র পুলিশ। এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত 2 পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। 5 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। দুটি বিজেপি রাজ্যে এই ধরনের ঘটনা, সেই ঘটনা নিয়ে ইতিমধ্যে এ রাজ্যে শাসক দল সরব হয়েছে। একদিকে পুনে, অন্যদিকে ইন্দোর। 2 জায়গাতেই এই ধরনের ঘটনায় শাসক দল এবার সরব।